আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি নাবিলা রহমান। শুরুতেই বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। করোনায় দেশের রেকর্ড 153 জনের মৃত্যু। ডেল্টা ভ্যারিয়েন্ট ছড়িয়ে পড়ায় খারাপ হচ্ছে ঢাকার আশেপাশের পরিস্থিতি। বিনামূল্যে করোনা পরীক্ষার নির্দেশনা বাস্তবায়ন হয়নি অনেক সরকারি হাসপাতালে। সাধারণ মানুষের কাছ থেকে নেওয়া হচ্ছে ফি। রাজধানীতে গত কয়েকদিনের তুলনায় যানবাহনের চাপ কিছুটা বেশি। সুনির্দিষ্ট কারণ দেখাতে না পারলে গুনতে হচ্ছে জরিমানা। সর্বাত্মক লকডাউনের কাজ না থাকায় ক্ষতিগ্রস্ত শ্রমজীবীরা। ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করেও খালি হাতে ঘরে ফিরছেন অনেকে। এবং ভারী বৃষ্টিতে রাজধানীর বিভিন্ন সড়কে জলাবদ্ধতা। কুড়িগ্রাম, নওগাঁ সহ দেশের কয়েকটি জেলায় বন্যা। শুনছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। কয়েকদিনের ব্যবধানে আবারও করোনা ভাইরাসের রেকর্ড মৃত্যু দেখল দেশ। সবশেষ 24 ঘন্টায় মারা গেছেন 153 জন। এর মধ্যে খুলনা বিভাগেই 51 জনের মৃত্যু হয়েছে। নতুন করে আক্রান্ত হয়েছেন 8661 জন। ফজলে রাব্বির রিপোর্ট। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী দেশে গত এক সপ্তাহে প্রতিদিন করোনায় মৃত্যু হয়েছে 100-র উপর। এ মাসের প্রথম দিনই মারা গিয়েছিল শনিবার পর্যন্ত সর্বোচ্চ 143 জন। রবিবার আবারও করোনা ভাইরাসের মৃত্যুর রেকর্ড দেখল দেশ। এদিন মারা গেছেন 153 জন। প্রথম ঢেউয়ে বরাবরই যেখানে ঢাকা বিভাগের অবস্থা সবচেয়ে খারাপ ছিল, এই ঢেউয়ে করোনার প্রভাব ছড়িয়ে পড়েছে সারা দেশে। তবে মৃত্যুর দিক দিয়ে সবচেয়ে খারাপ অবস্থায় আছে খুলনা বিভাগ। 27 জুন থেকে প্রতিদিন এ বিভাগে মৃত্যুর সংখ্যা সর্বোচ্চ। রবিবার খুলনা বিভাগে মারা গেছেন 51 জন। এদিন ঢাকা বিভাগে 46, চট্টগ্রাম ও রংপুর বিভাগে 15, রাজশাহীতে 12, ময়মনসিংহে 9 এবং বরিশালে 3 জন মারা গেছেন। এদিকে শনিবার ঢাকা বিভাগে যেখানে 16,000-এরও বেশি করোনা পরীক্ষা করা হয়েছে, সেখানে অন্য 7 বিভাগ মিলে করোনা পরীক্ষা করা হয়েছে 14,000-এরও কম। অথচ বরিশাল এবং রংপুরে প্রায় প্রতি 2 জনে 1 জন আক্রান্ত হয়েছেন। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বিশ্লেষণ করে দেখা যায়, বরিশালে শনাক্তের হার 47 এবং রংপুরে 43। অন্যান্য বিভাগের মধ্যে সিলেটে 37, খুলনায় 36, চট্টগ্রামে 30 এবং ঢাকা, চট্টগ্রাম এবং রাজশাহীতে আক্রান্তের হার 26%। এদিন সারা দেশে মোট 29,879টি নমুনা পরীক্ষা করে করোনা শনাক্ত হয়েছে 8,661 জনের শরীরে। শনাক্তের হার 28.99%। এ পর্যন্ত করোনায় দেশে মারা গেছে 15,065 জন। আক্রান্ত হয়েছেন 9 লাখের বেশি মানুষ। এদের মধ্যে সুস্থ হয়েছেন প্রায় 8.5 লাখ মানুষ। ফজলে রাব্বি, এটিএন বাংলা, ঢাকা। ডেল্টা ভ্যারিয়েন্ট ছড়িয়ে পড়ায় দিন দিন খারাপ হচ্ছে ঢাকার আশেপাশের জেলাগুলোর করোনা পরিস্থিতি। এক সপ্তাহের ব্যবধানে নারায়ণগঞ্জের করোনা হাসপাতালে রোগীর চাপ বেড়েছে প্রায় 3 গুণ। দেখা দিয়েছে আইসিইউ সংকট। জেলা সিভিল সার্জন ডাক্তার মোহাম্মদ ইমতিয়াজ জানান, নগরীতে বিভিন্ন জেলার মানুষের যাতায়াত থাকায় পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে। নারায়ণগঞ্জ প্রতিনিধি আব্দুস সালামকে সাথে নিয়ে রিপোর্ট করছেন আদ্দিন সজীব। ক্যামেরায় ছিলেন এমদাদুল হক। কতদিন হলো শান্তি করে একটু শ্বাস নেয়ার চেষ্টা মোহাম্মদের, কিন্তু সেই সময় আর আসছে না। আইসিইউর বেডে দিনে দিনে তার অসহায়ত্ব বাড়ছে। নারায়ণগঞ্জের করোনা হাসপাতালে অক্সিজেন আর নিবিড় পরিচর্যার পরেও যেন ভয়াল এই ভাইরাসের সাথে পেরে উঠতে পারছে না আর। করোনার এই ইউনিট থেকে স্বাভাবিক জীবনে ফেরার চেষ্টাটা কত যে কঠিন তা কেবলই তারাই জানেন, ভাগ্যক্রমে যারা এখান থেকে ফিরে গেছেন। হাসপাতাল কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী গত 2 সপ্তাহে নারায়ণগঞ্জ সদরে করোনায় মৃত্যু না হলেও সেখানেই একদিনে প্রাণ গেল 2 জনের। হাসপাতালেও বাড়ছে রোগীর চাপ। এক সপ্তাহ আগে যেখানে রোগী থাকতো 15 থেকে 16 জন, এখন গড়ে ভর্তি রোগীর সংখ্যা প্রতিদিন 45 থেকে 50 জন। শনাক্তের হারও বেড়েছে অনেক। যখন আসলে খুব নিরুপায় হই, যেটা পার্সপেক্টিভ আর কি, নানান সমস্যায় জর্জরিত হওয়ার পরে কিন্তু আমরা টেস্টের জন্য আসি। গতদিন আমাদের 217 জন টেস্ট হয়েছে। 17 জন টেস্টে প্রায় 70 জন রোগী শনাক্ত হয়েছে। তো এই শনাক্তের হার অলমোস্ট 32%। এত কিছুর পরেও এখনো সচেতন নয় নারায়ণগঞ্জের মানুষ। মুখে মাস্ক নেই এমন অনেকেই ঘুরে বেড়াচ্ছেন শহরের পথে পথে। আমি আসলে ওই খেতে যাচ্ছি, মাস্কটা নিতে ভুলে গেছি। মাস্ক পকেটে রাখছেন যে?
দিয়ে ফাপড় লাগে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সর্বাত্মক লকডাউনে তৎপর সেনাবাহিনী, সড়কে আছে চেকপোস্ট, তবুও জেলার করোনা পরিস্থিতি নিয়ে চিন্তিত সিভিল সার্জন। এটা যদি একদম সুনামির আকারে যে ঢেউটা আসার কথা ছিল, সেটা হয়তো সুনামির আকারে না এসে এমনি নর্মাল একটা বিগ ঢেউয়ের মতো হয়ে আসতেছে। তো লকডাউনের উদ্দেশ্যটাই হচ্ছে যে এটা স্লো আসলে আমরা একটু সময় পাবো, সবাই একটু সময় পাবে ট্যাকেল করার জন্য। কঠিন পরিণতির আগে সবাইকে সতর্ক হওয়ার তাগিদ এই কর্মকর্তার। ঠিক 15 দিন পরে এই শহরে করোনায় মানুষের মৃত্যু হলো 2 জনের। এক সপ্তাহের ব্যবধানে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা বেড়েছে প্রায় 3 গুণ। এরপরেও সর্বাত্মক লকডাউনের মধ্যে এ শহরের মানুষ অসচেতন। জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, যদি কেউ নিজের ভালো নিজে না বোঝে তাহলে সামনে আরও বিপদ অপেক্ষা করছে। আদিন সজীব, এটিএন বাংলা, নারায়ণগঞ্জ। বিনামূল্যে করোনা পরীক্ষার নির্দেশনা এখনো বাস্তবায়ন হয়নি অনেক সরকারি হাসপাতালে। রাজধানীর বিভিন্ন হাসপাতালে দেখা গেছে আগের মতোই সাধারণ মানুষের কাছ থেকে নেওয়া হচ্ছে ফি। জুলাই মাসব্যাপী বিনামূল্যে করোনা পরীক্ষার নির্দেশনা নিয়ে ধোঁয়াশাও আছে হাসপাতালগুলোতে। একরামুল হক সায়েমের রিপোর্ট। করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় মানুষের আর্থিক অবস্থা বিবেচনায় গোটা জুলাই মাসে সরকারি হাসপাতালে বিনামূল্যে পরীক্ষা করার নির্দেশনা দেয় সরকার। 1 জুলাই থেকে তা বাস্তবায়নের কথা থাকলেও 3 দিন পর রাজধানীর সোহরাওয়ার্দী হাসপাতালে গিয়ে দেখা গেল ভিন্ন চিত্র। প্রত্যেকেই নির্ধারিত ফি দিয়েই করছেন করোনা পরীক্ষা। সরকারি এই নির্দেশনার কথা জানেন না অনেকেই। টাকা নিচ্ছে কিন্তু ওইটা তো আমি জানি না, ফ্রি কিনে ফ্রিটা তো আমি জানি না। আমাদের কাছ থেকে এখন 100 টাকা নিতে আছে, এখন পরীক্ষা যে কখন হবে সেটাও তো জানি না। এছাড়া করোনা পরীক্ষা করতে গিয়ে নানা বিড়ম্বনায় পড়ে ফি নিয়ে ভাবার সুযোগটাও কম তাদের। ওনারা নিচ্ছে, আমাদের কাছে চাচ্ছে, আমরা দিয়ে দিচ্ছি, কারণ এখানে তো হ্যাসেল করা যাবে না। সোহরাওয়ার্দী হাসপাতালে যখন এই চিত্র, তখন প্রতিষ্ঠানের পরিচালকের দাবি ফি ছাড়াই চলছে করোনা পরীক্ষা। প্রধানমন্ত্রী জুলাই মাসের জন্য সবার পরীক্ষা ফ্রির একটা নির্দেশনা দিয়েছে, সেটা আমরা করছি। পরে অবশ্য জানালেন ফি নিয়ে পরীক্ষা হচ্ছে তা নিজেও জানতেন না। টাকা তো নেওয়ার কথা না, আজকে কি টাকা নিচ্ছে খবর নেই। তখনই সংশ্লিষ্ট কর্মকর্তাদের ডেকে ফি মওকুফের নির্দেশ দেন তিনি। মহাখালী শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার হসপিটালও গত 3 দিনই করোনা পরীক্ষায় ফি নেওয়া হয়েছে। রোববার থেকে নির্দেশনা বাস্তবায়ন শুরু হয়। পিসিআর টেস্ট করতে মাত্র 100 টাকা লাগে। 100 টাকা তো আমি মনে করি প্রায় ফ্রি। তার মধ্যে আমরা বলে দিয়েছি যারা ফ্রি করতে চায়, যারা গরিব মনে হয় আমাদের কাছে অ্যাপারেন্টলি, আমরা কিন্তু ফ্রি করে দিচ্ছি। এদিকে তথ্য অধিদপ্তর ও স্বাস্থ্য মন্ত্রণালয়ের আলাদা 2টি চিঠিতে নির্দেশনাও দুরকম। একটিতে সবার জন্যই ফি মওকুফের কথা বলা হলেও অন্যটিতে কেবল দরিদ্র মানুষের কথা উল্লেখ করায় এ নিয়ে কিছুটা ধোঁয়াশা তৈরি হয়েছে। ফর্মেটে তার স্বীকারোক্তি দিবে যে হ্যাঁ তারা আসলে টাকা দিতে পারছেন না, সেই হিসাবে কিন্তু সব জায়গায় বাংলাদেশে পুরো জেলা উপজেলা লেভেলে এই টেস্টটা করা হচ্ছে। যারা দরিদ্র তাদের জন্য কিন্তু ফ্রি টেস্টটা করা হচ্ছে। আমি আমার কর্তৃপক্ষকে জানিয়েছি কাদের গরিব বলবো, তখন ওনারা কিন্তু আমাকে বলছে ইটস আপ টু ইউর ডিসক্রিপশন, আপনি যদি গরিব মনে করেন ফ্রি করে দেবেন, কিন্তু গভর্নমেন্টের কোনো এরকম ফিক্সড ক্রাইটেরিয়া করে দেওয়া হয়নি যে এরাই গরিব। যদিও স্বাস্থ্য অধিদপ্তর বলছে সবার জন্যই মওকুফ করা হয়েছে ফি। ফি মওকুফের পাশাপাশি পরীক্ষার প্রক্রিয়া সহজ করে এর পরিসর বাড়ানোরও তাগিদ সাধারণ মানুষের। একরামুল হক সায়েম, এটিএন বাংলা, ঢাকা। সর্বাত্মক লকডাউনের 4র্থ দিনে রাজধানীতে গত 3 দিনের তুলনায় যানবাহনের চাপ ছিল কিছুটা বেশি। নগরীর প্রবেশপথ সহ বিভিন্ন সড়কে দেখা গেছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতা। সুনির্দিষ্ট কারণ ও কর্মস্থলে পরিচয়পত্র দেখাতে না পারলে গুনতে হয় জরিমানা। আটকও করা হয়েছে অনেককে। হুমায়ুন চিশতির রিপোর্ট। সর্বাত্মক লকডাউনে গার্মেন্টস খোলা থাকায় রোববার অনেক কর্মজীবী মানুষকে বাইরে বের হতে হয়েছে। তাই সড়কে এসব প্রতিষ্ঠানের কার, মাইক্রোবাসের পাশাপাশি জরুরি সেবা ও পণ্যবাহী গাড়ি চলাচল ছিল বেশি, যদিও দূরপাল্লার যান চলাচল বন্ধ ছিল। যাচ্ছিলাম আপনার হেমায়তপুর গার্মেন্টসের একটা মাল তোলার জন্য। আমার ওয়াইফ স্কয়ার হাসপাতালে প্রতিদিনই যায় আসে, জাস্ট আমি ওটা পৌঁছে দিতে গেছিলাম। সড়কের বিভিন্ন পয়েন্টে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতা ছিল চোখে পড়ার মতো। প্রতিটি গাড়ি চেক করে সুনির্দিষ্ট কারণ দেখাতে না পারলে জরিমানা করা হচ্ছে, দেয়া হচ্ছে মামলাও। আজকে আসলে সকাল থেকে গাড়ি প্রেশার একটু বেশি ছিল, যেটা অফিস আওয়ার ছিল। যদি প্রতিষ্ঠানের নিজস্ব রিকুইজিশনের গাড়ি অথবা প্রতিষ্ঠানের নামে থাকা যে গাড়িগুলো, সেই গাড়িগুলো যেতে পারতেছে, বাট তার বাইরে যদি রেন্টে কারে আনা বা অন্য কোনোভাবে আনা, সেই গাড়িগুলোকে আমরা মামলা দিচ্ছি। তবে সব সড়কে রিকশার অবাধ চলাচল। অফিস, আদালত, দোকানপাট ও ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ থাকলেও এই বৃষ্টির মাঝেও নানা অজুহাতে বের হচ্ছে মানুষ। গাবতলি কেন? ওই যে যাবো, বেড়াইতে যাবো, অফিসে যাবো।
অফিসে তো বাচ্চা নিয়ে কেন অফিসে? বাচ্চা নিয়ে বাচ্চার একটা টেস্ট আছে মেডিকেলে। বৃষ্টির কারণে পাড়া মহল্লায় মানুষের উপস্থিতি ছিল কম। করোনা সংক্রমণের লাগাম টেনে ধরতে সারা দেশ জুড়ে চলছে সর্বাত্মক লকডাউন। 7 দিনের এই লকডাউন সফল করতে দায়িত্বশীলদের তৎপরতারও কমতি নেই। তবে লকডাউনের পরিপূর্ণ সুফল পেতে হলে সবচেয়ে বেশি যেটি প্রয়োজন তা হলো মানুষের সচেতনতা। হুমায়ুন চিস্তি, এটিএন বাংলা, ঢাকা। দর্শক, এই মুহূর্তে রাজধানীর সার্ক ফোয়ারা এলাকায় আছেন আমাদের সহকর্মী মাহবুব কবির চপল। আমরা এখন সরাসরি চলে যাচ্ছি তার কাছে। চপল, আপনি আমাকে শুনতে পাচ্ছেন? রাজধানীর এখন অবস্থা কি দেখছেন এই লকডাউনের ভিতরে এই রাতে? নাবিলা, সন্ধ্যার পরে আমরা সবচেয়ে বড় যে বিষয়টি লক্ষ্য করেছি সেটা হচ্ছে যে লকডাউন যে সহসায় উঠছে না এমন একটা ধারণা কিন্তু মানুষের মধ্যে চলে গেছে, এবং সে কারণে ঢাকায় বিশেষ করে যারা শ্রমজীবী মানুষ যারা ঢাকার বাইরে থেকে এসেছিলেন তারা এতদিন পর্যন্ত অপেক্ষা করেছিলেন যে শেষ পর্যন্ত হয়তো ঢাকাতেই টিকে থাকতে পারবেন, কিন্তু আমরা দেখছিলাম যে সন্ধ্যার পর এখন তারা রাস্তায় বিভিন্ন জায়গায় ঘুরছে মূলত ঢাকার বাইরে অর্থাৎ গ্রামে যাবার জন্য। তাদের সাথে আমি কথা বলেছিলাম, তারা যেটি জানিয়েছেন যে ঈদের আগে হয়তো পরিস্থিতি ভালো বা উন্নতি হওয়ার আশঙ্কা সম্ভাবনা খুব একটা নেই, সে কারণে তারা রাস্তার পাশে দাঁড়িয়েছেন। ঢাকার ভেতরে যে মালবাহী ট্রাকগুলো ঢুকছে এবং কিছু গাড়ি কিন্তু ঢাকা থেকে রাতে বের হচ্ছে, আমরা দেখেছি সেই গাড়িতে যেভাবে হোক তারা ঢাকা ছাড়তে চাইছেন। এই হচ্ছে ঢাকার লকডাউনের একটা চিত্র। এবং এখন যদি আমি রাস্তাঘাটের চিত্র এখনও দেখাই, এখনও বেশ কিছু সংখ্যক যানবাহন কিন্তু আছে, রিক্সা আছে, কারণ জরুরি প্রয়োজনে যারা বের হয়েছেন তারা কিন্তু বিভিন্ন জায়গায় যাচ্ছেন এবং রিক্সাওয়ালাদের বড় একটা অংশ রাস্তায় ঘুরছেন। তারা যেটি বলেছেন যে যেহেতু দিনের বেলা তারা আসলে ভাড়া খুব একটা পাননি, রাতে বের হয়েছেন যদি কিছুটা ভাড়া পেয়ে অন্তত নিজের এবং রিক্সার গ্যারেজের ভাড়া পুষিয়ে নিতে পারেন। এছাড়া আমরা দেখেছি যে সাধারণ মানুষ যারা ছিলেন তারা দিনের বেলাতে খুব বেশি প্রয়োজন ছাড়া বের হননি, রাতেও আমরা মানুষকে খুব একটা বের হতে দেখিনি। আর সব মিলিয়ে বলা চলে যে রাতে আইনশৃঙ্খলা বাহিনীর যে অবস্থান বা উপস্থিতি সেটা কিছুটা কমেছে, স্বাভাবিকভাবেই মানুষ যেহেতু চলাচল কমেছে সেই কারণে সেই অবস্থা খুব একটা দেখছি না। তবে লকডাউন বাড়তে থাকলে এই যে গাড়ির চাপ সেটি আসলে নিয়ন্ত্রণে রাখা কঠিন হবে বলেও পুলিশের পক্ষ থেকে একটা আশঙ্কা করা হচ্ছে। নাবিলা, ধন্যবাদ চপল আপনাকে। দর্শক, সার্ক ফোয়ারা থেকে কথা বলছিলেন আমাদের প্রতিনিধি চপল। চলে যাচ্ছি পরবর্তী সংবাদে। চলমান লকডাউন অন্তত 2 সপ্তাহ হওয়া উচিত বলে মনে করে করোনা সংক্রান্ত জাতীয় কারিগরি পরামর্শ কমিটি। পরামর্শ কমিটির প্রধান ডাক্তার শহীদুল্লাহ জানান, সরকারকে 2 সপ্তাহ লকডাউনের পরামর্শ দেওয়া হয়েছিল, কিন্তু সরকার 1 সপ্তাহ লকডাউন ঘোষণা করে। ফলাফল পেতে দেশজুড়ে চলমান লকডাউন আরও অন্তত 1 সপ্তাহ বাড়ানো উচিত বলেও মন্তব্য করেন ডাক্তার শহীদুল্লাহ। আমরা 2 সপ্তাহ বলেছি এবং এখনো মনে করি যে 2 সপ্তাহের নিচে আমরা কোনো কাঙ্ক্ষিত ফলাফল পাবো না। জাতীয় কারিগরি পরামর্শ কমিটি 2 সপ্তাহ পরামর্শ ছিল, এখন সরকার 1 সপ্তাহ দিয়েছে, অতএব কারিগরি পরামর্শ অনুযায়ী আর 1 সপ্তাহ দেওয়া উচিত। সর্বাত্মক লকডাউনে জরুরি পণ্য সরবরাহের আড়ালে ট্রাক ও কাভার্ড ভ্যানে মাদক আনা নেওয়া করছে অসাধু একটি চক্র। বিপুল পরিমাণ মাদক সহ 4 জন র্যাবের হাতে গ্রেপ্তারের পর চাঞ্চল্যকর এ তথ্য পাওয়া যায়। এদিকে ঢাকা ও আশেপাশের এলাকায় অভিযান চালিয়ে অকারণে বাইরে বের হওয়া 6 শতাধিক মানুষকে আটক করেছে র্যাব পুলিশ। এ সময় কয়েকশো যানবাহনের বিরুদ্ধে মামলা দেওয়া হয়। GM তাসলিমের রিপোর্ট। সর্বাত্মক লকডাউনের মধ্যেও বসে নেই মাদক কারবারিরা। জরুরি পণ্য সরবরাহের গাড়িকে তারা ব্যবহার করছে মাদক আনা নেয়ার কাজে। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে চট্টগ্রাম এবং রংপুরে এ ধরনের 2টি মাদকের চালান আটক করে র্যাব। জরুরি পণ্যের সাইনবোর্ড লাগিয়ে অভিনব কায়দায় ট্রাক ও কাভার্ড ভ্যানে রাখা ছিল এই মাদকগুলো। যারা এই কঠোর লকডাউনকে পুঁজি করে মাদক চোরাকারবারি করছে, মাদক পরিবহন করছে, তাদের বিরুদ্ধে আমরা কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করব। এদিকে সকালের বৈরী আবহাওয়ার মধ্যেও রাজধানী ও তার আশপাশে লকডাউন বাস্তবায়নে অভিযান চালায় র্যাব। সরকারি বিধিনিষেধ অমান্য করায় টঙ্গীর অলিগলিতে আকস্মিক অভিযান চালিয়ে র্যাব বেশ কয়েকজনকে গ্রেফতার করে। এ সময় র্যাবের উপস্থিতি টের পেয়ে অনেকে দোকান খোলা রেখে পালিয়ে যায়। পরে আইন অমান্যকারীদের বিরুদ্ধে জরিমানা ও আইনগত ব্যবস্থা নেয় র্যাবের ভ্রাম্যমাণ আদালত। পাড়া মহল্লায় অলিতে গলিতে মোবাইল কোর্ট পরিচালনা করা হচ্ছে এবং দেখা যাচ্ছে যে মানুষজন অকারণে বের হয়েছে, তো তাদেরকে আমরা সতর্ক করার পাশাপাশি জরিমানাও করেছি। মাঠ পর্যায়ে কাজ করতে গিয়ে যেটা দেখলাম যে বেশিরভাগ মানুষ এই স্বাস্থ্যবিধি মানছেন না। যাদেরকেই আমরা আইন অমান্য করতে দেখব তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করব এবং তাদের ব্যাপারে কোনো আমরা ছাড় দিব না।
এদিকে সর্বাত্মক লকডাউনের চতুর্থ দিনেও বিধিনিষেধ কার্যকর করতে রাজধানীর বিভিন্ন অলিগলি, সড়ক ও মহাসড়কে ছিল আইন শৃঙ্খলা বাহিনীর অবস্থান। ঢাকা মহানগর পুলিশের 8টি বিভাগে চেকপোস্ট বসিয়ে যানবাহন তল্লাশি, বিধিনিষেধ অমান্যকারীদের সতর্ক করার পাশাপাশি আইনগত ব্যবস্থা নেয়। GM তসলিম, ATN বাংলা, ঢাকা। সর্বাত্মক লকডাউনের চতুর্থ দিনেও সারা দেশে সক্রিয় রয়েছে সেনাবাহিনী, র্যাব, পুলিশ ও বিজিবি। তাদের পাশাপাশি রয়েছে ভ্রাম্যমাণ আদালতের কার্যক্রম। অকারণে কেউ বাইরে বের হলে পড়তে হচ্ছে জেল, জরিমানার মুখে। জরুরি পণ্য পরিবহনকারী যানবাহন ছাড়া বন্ধ রয়েছে সব ধরনের যান চলাচল। প্রতিনিধিদের তথ্যচিত্রের ভিত্তিতে রিপোর্ট করছেন জাহিদুল আলম। লকডাউনের চতুর্থ দিনে বন্দরনগরী চট্টগ্রামের প্রধান সড়কগুলোতে সীমিত পরিসরে জরুরি প্রয়োজনের গাড়ি ও রিকশা চললেও বন্ধ ছিল সব ধরনের যানবাহন চলাচল। তবে পায়ে হেঁটে যাতায়াত করতে দেখা গেছে অনেককেই। আইনশৃঙ্খলা বাহিনীর চোখ এড়িয়ে অলিতে গলিতে খুলেছে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান। বিভাগীয় শহর রাজশাহীর প্রধান সড়কগুলো ছিল জনশূন্য। সকালে লকডাউনের পরিস্থিতি পর্যবেক্ষণ করেন রাজশাহী মেট্রোপলিটনের পুলিশ কমিশনার আবুল কালাম সিদ্দিক। বরিশালের বিভিন্ন হাট বাজারে আজও ছিল প্রচুর মানুষের সমাগম। নেই কোনো সামাজিক দূরত্ব, মানা হচ্ছে না স্বাস্থ্যবিধি। নগরীর বিভিন্ন স্থানে 20টি চেকপোস্ট বসিয়েও চলাচল নিয়ন্ত্রণ করতে পারছে না প্রশাসন। সিলেটে অব্যাহত রয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর টহল। লকডাউন বাস্তবায়নে জেলা জুড়ে কাজ করছে ভ্রাম্যমাণ আদালত। নোয়াখালীর 9টি উপজেলায় লকডাউন বাস্তবায়নে তৎপর রয়েছে জেলা প্রশাসন সহ আইনশৃঙ্খলা বাহিনী। বিনা প্রয়োজনে ঘর থেকে বের হলেই জরিমানা গুনছেন অনেকেই। নওগাঁয় সব গণপরিবহন, দোকানপাট, শপিং মল ও বিপণী বিতান বন্ধ রয়েছে। তবে নির্দেশনা অমান্য করে বাইরে বের হওয়ায় গত 3 দিনে 744 জনকে 3,22,000 টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া চাঁপাইনবাবগঞ্জ, জামালপুর, জয়পুরহাট সহ বিভিন্ন জেলায় কঠোরভাবে লকডাউন বাস্তবায়ন হচ্ছে। বিধিনিষেধ অমান্য করলে করা হচ্ছে জরিমানা। জাহিদুল আলম, ATN বাংলা। সর্বাত্মক লকডাউনের কাজ না থাকায় ক্ষতিগ্রস্ত হচ্ছেন শ্রমজীবী মানুষ। ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করেও দিনমজুর এসব মানুষ দিন শেষে ঘরে ফিরছেন খালি হাতে। এই পরিস্থিতিতে তাদের খাদ্য সহায়তা দিতে না পারলে নতুন করে আরও অনেকেই ঋণগ্রস্ত হয়ে পড়বে বলে মনে করেন গবেষকরা। আরও জানাচ্ছেন শেরফুল আলম। কয়েকদিন ধরেই থেমে থেমে বৃষ্টি, যেন প্রকৃতি মানুষকে ঘরমুখো করে রেখেছে। এর মধ্যে চলছে টানা লকডাউন। 6 সদস্যের পরিবারের একমাত্র উপার্জন করা শামসুল আলম অপেক্ষায় আছেন কখন আসবে কাজের ডাক। বেলা গড়িয়ে দুপুরেও নেই কাজের কোনো সন্ধান। একদিন কাজ করলে 6 দিন যাইতারি না, উবাস থাকতাছি। এই তো মার্কেটও মেঘের মাথায় বয়ে দিয়েছি। তার মতো এমন অনেকেই রাজধানীর আগারগাঁয়ে জড়ো হন কাজের আশায়। তবে কয়েকদিন ধরে কাজ নেই, পরিবার পরিজন নিয়ে কিভাবে সংসার চলবে সে দুশ্চিন্তা যেন আরও বাড়ছে। সকাল 7টা থেকে বসে বেলা বাজে 12টা। আজকে একদিন না, আমি আজকে 4 দিন কাজ পাই না। আমি 500 টাকা হাজিরা কাম করি, আমার 6 জন মানুষ খাওয়াই। আর মানে এই টাকা আমার চলে না, কাজও ঠিক মতো করতে পারি না, আর আমার চলেও না। গাড়ি চালাইলেও টাকা নাই, কাজ করতে 500 টাকা রোজ করে কামাই করি, রুম ভাড়া দিয়ে খাই চলে বিরাট কামাই করে চলতে পারি না। আবার যাদের কাজ আছে তাদের আয় কমছে। রিক্সা চালিয়ে আগে যা আয় করতেন এখন তার 3 ভাগের 1 ভাগও পান না। একই অবস্থা স্বল্প আয়ের নানা শ্রমজীবী মানুষের। লাইসেন্স নিয়ে আজকে রিক্সা চালাইও খাই মাঝে মাঝে। আগে কাম করছি 500, 600, 700 টাকা সারাদিন ইনকাম করছি। আর এই লকডাউনে মনে করেন সারাদিনেও 300 টাকাও মারতে পারি। এই সময়টাতে যদি আমরা তাদেরকে সহায়তা প্রদান না করতে পারি, তারা আরো বেশি ঋণগ্রস্ত হয়ে পড়বেন এবং দারিদ্র সীমার নিচে চলে যাবে। একই সাথে আমাদের চিন্তা করতে হবে যে মধ্যমেয়াদে এই লকডাউনের পরে তারা যেন ঘুরে দাঁড়াতে পারেন, সেখানে আমরা কি ধরনের সহায়তা দিতে পারি। ভাসমান ও পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জন্য ব্যক্তি ও স্বেচ্ছাসেবী সংগঠনগুলোকে আরও বেশি ত্রাণ সহায়তা কার্যক্রম বাড়ানোর পরামর্শ দিয়েছেন কেউ কেউ। শরফুল আলম, ATN বাংলা, ঢাকা।
করোনা মহামারীর সময় দলীয় পরিচয় না দেখে অসহায় ও দুর্গতদের সেবা দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। তিনি বলেন, মৃত্যু ভয়কে উপেক্ষা করে কাজ করতে গিয়ে আওয়ামী লীগের নেতাকর্মীরা করোনায় আক্রান্ত হলেও সেবা চলমান রয়েছে। আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যাণ উপকমিটি আয়োজিত করোনা প্রতিরোধ সামগ্রী বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। আওয়ামী লীগ সভাপতির ধানমন্ডি কার্যালয় থেকে উত্তরবঙ্গের কয়েকটি হাসপাতালে এসব সামগ্রী দেওয়া হয়। যারা করোনার আগে এবং করোনাকালীন সময়েও সরকারের সবসময় সমালোচনায় ব্যস্ত থাকে এবং তাদের কেউ কেউ বিশেষজ্ঞ বলে দাবি করে, তাদের কাউকে কিন্তু এখন আর করোনার সময় খুঁজে পাওয়া যাচ্ছে না। আর বিএনপি সহ তার মিত্ররা প্রথম দফা ঢেউয়ের সময় তাদেরকে কিছু ফটো সেশন করতে দেখা গেছে। এখন ফটো সেশনও তাদেরকে খুঁজে পাওয়া যাচ্ছে না। সারা দেশে দূরবীন দিয়েও বিএনপিকে খুঁজে পাওয়া যাচ্ছে না। উন্নত চিকিৎসার জন্য বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিদেশে যেতে আইনি কোনো বাধা নেই বলে দাবি করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রাজধানীর উত্তরার বাসা থেকে ভার্চুয়াল সংবাদ সম্মেলনে তিনি এ দাবি করেন। বিভিন্ন জেলার হাসপাতালগুলোতে আইসিইউ না থাকা সহ ঔষধ ও চিকিৎসার অভাবে অনেক করোনা রোগী মারা যাচ্ছেন বলে এ সময় অভিযোগ করেন তিনি। করোনা মহামারীতে দরিদ্র ও দেশের বিভিন্ন জেলায় বন্যা কবলিত মানুষকে ত্রাণ সহায়তা দিতে সরকারের প্রতি দাবি জানান মির্জা ফখরুল। আবেদনের প্রেক্ষিতে তার বাসভবনে সাময়িকভাবে স্থানান্তরের যে নির্দেশ দেওয়া হয়েছে তা প্রশাসনিক নির্দেশ। আইনের কোথাও কথা বলা হয়নি যে সরকার তাকে চিকিৎসার জন্য বিদেশ যেতে দিতে পারবেন না। এই নেতিবাচক মনোভাব থেকে বেরিয়ে এসে একজন মুক্তিযোদ্ধা ও আজীবন সংগ্রামী বাংলাদেশের জনগণের প্রিয় নেতা সাবেক প্রধানমন্ত্রীকে দেশের বাইরে উন্নত চিকিৎসা কেন্দ্রে চিকিৎসার সকল ব্যবস্থা গ্রহণের উদ্যোগ সরকার গ্রহণ করবে। সকালে ভারী বৃষ্টিতে তলিয়ে যায় রাজধানীর বেশ কয়েকটি প্রধান সড়ক সহ অলিগলি। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে দুপুর 12টা পর্যন্ত 39 মিলিমিটার বৃষ্টি হয় ঢাকায়। দেখা দেয় জলাবদ্ধতা। কঠোর লকডাউনের মধ্যে যারা জরুরি প্রয়োজনে বাসা থেকে বের হয়েছেন তারাই পড়েন চরম ভোগান্তিতে। এ সময় বেশ কয়েকটি গাড়ি বিকল্পে রাস্তায় আটকে থাকতে দেখা যায়। নগরীর কিছু কিছু স্থানে সৃষ্টি হয় যানজটও। উজানের ঢল আর ভারী বৃষ্টিতে কুড়িগ্রাম, নওগাঁ, শেরপুর ও ব্রাহ্মণবাড়িয়া সহ দেশের কয়েকটি জেলায় বন্যা দেখা দিয়েছে। তলিয়ে গেছে বীজতলা ও ফসলের মাঠ, ভেসে গেছে শত শত পুকুরের মাছ, পানিবন্দী হয়ে পড়েছে অসংখ্য পরিবার। প্রতিনিধিদের তথ্যচিত্রের ভিত্তিতে রিপোর্ট করছেন বরকতুল্লাহ সুজন। টানা বর্ষণে ভারতের ত্রিপুরা থেকে নেমে আসা পাহাড়ি ঢলে তলিয়ে গেছে ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার অন্তত 9টি গ্রাম। পানিবন্দী হয়ে পড়েছে বহু পরিবার। সালদা নদীর পানিতে সবকিছু তলিয়ে যাওয়ায় আর্থিক ক্ষতির মুখে কৃষক ও মৎস্যচাষীরা। নিম্ন অঞ্চলে যে সমস্ত পুকুর পুষ্করি আছে সেগুলি তলায় গেছে, অনেক বীজ নষ্ট হয়ে গেছে। সামনে রিসিভেস করবো আমরা, বীজ সরকার যদি আমরা কোনো গ্রহণ না করে তাহলে আমরা মরছি জীবনে। কুড়িগ্রামে টানা কয়েকদিনের বৃষ্টি ও উজানের ঢলে ধরলার পানি বাড়লেও ব্রহ্মপুত্র ও তিস্তা সহ অন্যান্য নদ নদীর পানি কিছুটা কমেছে। পানি উন্নয়ন বোর্ড জানায়, গত 24 ঘন্টায় ধরলার পানি 7 সেন্টিমিটার বৃদ্ধি পেয়ে বিপদসীমার 83 সেন্টিমিটার নিচ দিয়ে বইছে। এছাড়া কাউনিয়া পয়েন্টে তিস্তার পানি বিপদসীমার 36 সেন্টিমিটার এবং চিলমারি পয়েন্টে ব্রহ্মপুত্রের পানি কমে বিপদসীমার 89 সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। তবে নদ নদীর বিভিন্ন পয়েন্টে শুরু হয়েছে ভাঙন। উজানের ঢলে নওগাঁয় ছোট যমুনা ও আত্রাই সহ সবকটি নদ নদীর পানি বেড়েছে। এরই মধ্যে প্লাবিত হয়েছে জেলার নিচু এলাকা। পানি বাড়তে থাকলে বেশ কয়েকটি বাঁধ হুমকির মুখে পড়বে বলে আশঙ্কা করা হচ্ছে। এদিকে তলিয়ে যাওয়া শেরপুরের ঝিনাইগাতি উপজেলার 30টি গ্রামে ঢলের পানি ধীর গতিতে নামছে। আকস্মিক বন্যায় চরম দুর্ভোগে পড়েছেন এই সব নিচু এলাকার বাসিন্দারা। বন্যা পরিস্থিতি আর 2-3 দিন থাকলে ধানের বীজতলা সম্পূর্ণ নষ্ট হয়ে যাবে বলে আশঙ্কা করছেন কৃষকরা। ভবিষ্যতে এ ধরনের বন্যা রুখতে মহারশী নদীর তীরে শক্তিশালী বাঁধ নির্মাণের দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা। এছাড়া ভারী বৃষ্টি ও উজানের ঢলে করতোয়া, যমুনা সহ উত্তরাঞ্চলের প্রায় সবকটি নদ নদীর পানি বাড়ছে বলে জানিয়েছেন আমাদের প্রতিনিধিরা। বরকতুল্লাহ সুজন, এটিএন বাংলা। শতবর্ষে পা রাখা ঢাকা বিশ্ববিদ্যালয়কে গতিশীল করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার পরিকল্পনা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডক্টর মোহাম্মদ আখতারুজ্জামান। আর ঢাকা ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটির সাবেক সভাপতি হাসান আহমেদ চৌধুরী কিরণ বলেছেন, অবকাঠামো বাড়লেও সমন্বয়হীনতার কারণে আন্তর্জাতিক র্যাঙ্কিংয়ে ভালো অবস্থান তৈরি করতে পারেনি ঢাকা বিশ্ববিদ্যালয়। মমিনুর রিপনের রিপোর্ট।
গত ১ জুলাই শতবর্ষ পূর্ণ করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়। প্রতিষ্ঠার পর থেকে নানা চড়াই উতরাই পেরিয়ে ইতিহাস ও ঐতিহ্যের সাক্ষী হয়ে আপন মহিমায় উজ্জ্বল প্রাচ্যের অক্সফোর্ড খ্যাত এই বিশ্ববিদ্যালয়। বিশ্ববিদ্যালয়টির অতীত গৌরব ধরে রাখতে এবং আন্তর্জাতিকভাবে এই প্রতিষ্ঠানটির ভালো অবস্থান তৈরির লক্ষ্য ও কার্যক্রম নিয়ে শতবর্ষে ঢাকা বিশ্ববিদ্যালয় শীর্ষক বিষয়ে অনুষ্ঠিত হয় মুক্তমত শিরোনামে আলোচনা অনুষ্ঠান। ঢাকা বিশ্ববিদ্যালয়কে আরও গতিশীল করতে বিভিন্ন চ্যালেঞ্জের কথা বলেন ঢাকা ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটির সাবেক সভাপতি ও ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান। আমাদের ছাত্র সংসদ নির্বাচন, আমাদের সব মতের ছাত্র সংগঠনগুলোকে একসাথে ঢাকা বিশ্ববিদ্যালয় হলগুলোকে অবস্থান করা নিশ্চিত করা, শিক্ষক নিয়োগে স্বচ্ছতা তৈরি করা, মর্যাদাশীল শিক্ষক রাজনীতি তৈরি করা, একই সাথে আমাদের শিক্ষার মান এবং ঢাকা বিশ্ববিদ্যালয় গবেষণা কর্মকে বৃদ্ধি করবার জন্য এই শতবর্ষে মনে করি ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ অবশ্যই তাদের নজরে আনবেন। বৈশ্বিক বিভিন্ন চ্যালেঞ্জ আছে, সেই চ্যালেঞ্জের মুখোমুখি করা এবং সেগুলো উতরে উঠে কিভাবে সবসময় সমসাময়িক থাকা যায়, আন্তর্জাতিক পরিমণ্ডলে এই বিশ্ববিদ্যালয়কে এর অবস্থান কিভাবে দৃঢ় করা যায়, এখন সেই সকল প্রয়াসই আমাদের নিতে হবে। করোনাকালীন এই সময়ের প্রতিবন্ধকতা কাটিয়ে বিশ্ববিদ্যালয়টিকে গতিশীল করতে ছাত্র শিক্ষকদের টিকার প্রয়োজনীয়তার কথা বলেন হাসান আহমেদ চৌধুরী কিরণ। কিভাবে এই শিক্ষার্থীদেরকে করোনার ভ্যাকসিন প্রদান করা হবে, কিভাবে শিক্ষার্থীরা হলে ফিরে আসবে, কিভাবে শিক্ষার্থীরা তাদের যে লেখাপড়া শুরু করবে সেগুলোর জন্য কিন্তু মনোযোগ দিতে হবে। যে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অগ্রাধিকার ভিত্তিতে টিকা কার্যক্রমের আওতায় এনে তারপরে শ্রেণী কার্যক্রম এবং আবাসিক হলগুলো খুলতে হবে। বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়ে 13 অনুষদে 84টি বিভাগ রয়েছে। এর মধ্যে যেগুলোর ব্যবহারিক ইমপ্লিটেশন কম সেগুলোকে যুগোপযোগী করে তুলতে আলোচনা হয় অনুষ্ঠানে। মমিনুর রিপন, এটিএন বাংলা, ঢাকা। আল আরাফা ইসলামী ব্যাংক অর্থ সংবাদ। করোনার সংক্রমণ ঠেকাতে দ্বিতীয়বারের মতো ই-ক্যাব এবং ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের উদ্যোগে শুরু হয়েছে কোরবানির ডিজিটাল পশুর হাট। এবার 1 লাখ গরু বিক্রির লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে এই হাটের মাধ্যমে। একই সাথে 1000 গরু নির্ধারিত জবাইখানায় কোরবানি দেওয়ার পর বাসায় মাংস পৌঁছে দেওয়ার ব্যবস্থা করেছে সিটি কর্পোরেশন। আরও জানাচ্ছেন শফিকুল ইসলাম শামীম। করোনা মহামারীর মধ্যে পশুর হাটে লোক সমাগম কমাতে মূলত ডিজিটাল পশুর হাটের আয়োজন করে উত্তর সিটি কর্পোরেশন। অনলাইন প্ল্যাটফর্মে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন এবং ই-ক্যাবের উদ্যোগে এই ডিজিটাল হাটে গরু কিনলে দিতে হবে না কোনো হাসিল। ইতিমধ্যে সারা দেশ থেকে 100 ই-কমার্স ও 1000-এর বেশি উদ্যোক্তা বা খামারি যুক্ত হয়েছেন এই প্ল্যাটফর্মে। 1 লক্ষ লোককে আমরা যদি আজকে ডিজিটালের মাধ্যমে গরুটা বিক্রি করতে পারি, তাহলে মিনিমাম 5 লক্ষ লোক কিন্তু গরুর হাটে যাবে না। আমরা কন্টামিনেশন থেকে আমরা রক্ষা করতে পারবো। এটি হলো আমাদের চ্যালেঞ্জ। আমাদেরকে আপনারা বুকিং করে দেন, আমরা আপনার গরুটা কিনে জবাই দিয়ে আপনার বাসায় আমরা গরুটা পৌঁছিয়ে দিব। ডিজিটাল এ পশুর হাটে অনলাইনে যুক্ত হয়ে মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী জানান, দেশে কুরবানির উপযুক্ত 1,19 লাখ পশু রয়েছে। এবার কুরবানির জন্য পশু সংকট হবে না বলেও জানান তিনি। 41,22,44,000 খাবার যোগ্য প্রাণী বাংলাদেশে মজুদ আছে। কোরবানির জন্য আমাদের প্রায় 1,19 লক্ষ গবাদি পশু প্রস্তুত আছে। ডিজিটাল হাটের উদ্বোধন করে স্থানীয় সরকার মন্ত্রী সংক্রমণ থেকে বাঁচতে অনলাইনে গরু কেনার জন্য সবার প্রতি আহ্বান জানান। আমাদেরকে আরো বেশি সতর্কতা অবলম্বন করতে হবে। আর আমার মনে হয় গত বছর যখন নাকি আমরা ঈদ উল আজহা উদযাপনের সময় পশুর হাট পরিচালনার সময় যে সমস্ত চ্যালেঞ্জগুলো মোকাবিলা করেছি এবং সেগুলাকে আমরা সফলভাবে আমরা হ্যান্ডেল করতে পেরেছি, তো এই বছর আমরা পারবো বলে আমার বিশ্বাস। অনুষ্ঠানে ই-ক্যাব সভাপতি শমী কায়সারের সঞ্চালনায় বিভিন্ন মন্ত্রণালয়ের মন্ত্রী, সচিব, ডেইরি মালিক ও ই-কমার্স প্ল্যাটফর্মের কর্মকর্তারা সংযুক্ত ছিলেন। শফিকুল ইসলাম শামীম, এটিএন বাংলা, ঢাকা। এবার পার্টেক্স খেলার খবর। অধিনায়ক লিওনেল মেসির ম্যাজিকে ইকুয়েডরকে 3-0 করে হারিয়ে কোপা আমেরিকা সেমিফাইনালে উঠেছে আর্জেন্টিনা। প্রথম 2 গোল বানিয়ে দেওয়ার পর অসাধারণ এক ফ্রি কিকে তৃতীয় গোলটি করেন 6 বারের বিশ্বসেরা ফুটবলার। আরেক কোয়ার্টার ফাইনালে টাই ব্রেকারে উরুগুয়েকে 4-2 করে হারিয়ে শেষ জয় নিশ্চিত করে কলম্বিয়া। যারা উরুগুয়েকে টাই ব্রেকারে হারায়। শেষ করার আগে বিআরবি কেবলস সংবাদ শিরোনাম জানিয়ে দিচ্ছে আরেকবার।
করোনায় দেশের রেকর্ড 153 জনের মৃত্যু। ডেল্টা ভ্যারিয়েন্ট ছড়িয়ে পড়ায় খারাপ হচ্ছে ঢাকার আশেপাশের পরিস্থিতি। বিনামূল্যে করোনা পরীক্ষার নির্দেশনা বাস্তবায়ন হয়নি অনেক সরকারি হাসপাতালে। সাধারণ মানুষের কাছ থেকে নেওয়া হচ্ছে ফি। রাজধানীতে গত কয়েকদিনের তুলনায় যানবাহনের চাপ কিছুটা বেশি। সুনির্দিষ্ট কারণ দেখাতে না পারলে গুনতে হচ্ছে জরিমানা। সর্বাত্মক লকডাউনে কাজ না থাকায় ক্ষতিগ্রস্ত শ্রমজীবীরা। ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করেও খালি হাতে ঘরে ফিরছে অনেকে। এবং ভারী বৃষ্টিতে রাজধানীর বিভিন্ন সড়কে জলাবদ্ধতা। কুড়িগ্রাম, নওগাঁ সহ দেশের কয়েকটি জেলায় বন্যা। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। করোনা ভাইরাস থেকে নিজেকে সুরক্ষিত রাখতে মাস্ক পরুন, বারবার হাত পরিষ্কার করুন। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন, youtube/ATN Bangla News।